বৃষ্টির দিনে অপর্ণাদির সঙ্গে। হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের গা শিউরে উঠবে। বন্ধুর বাড়ি পৌঁছানোর আগেই শুরু হলো ঝরঝরিয়ে বৃষ্টি। কাকভেজা হয়ে ওদের বাড়ির সামনে এসে দেখি ওর বাইকটা নেই। তার মানে শয়তানটা আমাকে না নিয়েই চলে গেছে। এ নিয়ে এমনই রাগ হলো যে বলার নয়। ছুটির দিন দুপুরবেলা কোথায় আরাম করে ঘুমাবো, তার বদলে ভিজে চান করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হলো। এখন তো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। ডাকাডাকি করলে কপালে বিস্তর বকা আছে। দুপুরটা এখানেই কাটাতে হবে। এ বাড়িতে রাহুল ছাড়াও ওর দিদি অপর্ণা থাকে, আর ওদের কাজের লোক পূর্ণিমাদি। নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু বোধহয় বৃষ্টির শব্দের জন্য কেউ শুনতে পেল না। রাহুলের ঘরে ঢোকার একটা রাস্তা আছে বাড়ির পিছন দিয়ে। দরজা বন্ধ দেখে বাধ্য হয়ে সেই পথ ধরলাম। যদিও পুরো ভিজে গেছি, তবুও বৃষ্টিটা এখন আর মন্দ লাগছে না। রাহুলদের পিছনের দিকের বারান্দার ছাউনি টিনের, তার উপর বৃষ্টির ফোঁটা পড়ায় একটা অদ্ভুত সুন্দর শব্দ হচ্ছে। সরু গলি পেরিয়ে কলঘরের পাশে এসেও ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না। উঠোনটা পেরিয়ে বারান্দায় উঠতেই চোখ বড় বড় হয়ে গেল। অপর্ণাদি কলঘরে বসে কাপড় কাচ্ছে। বৃষ্টি আর কলের জলের শব্দে বোধহয় আমার গলা শুনতে পায়নি। গায়ে একটা সুতোও নেই। জলবিন্দু পড়ছে ভেজা চুল থেকে, ছড়িয়ে পড়েছে পিঠজুড়ে। কয়েক মুহূর্তের দৃশ্য, কিন্তু তাতেই লাল সুতোর মাদুলি আর পায়ের কালো চুলের রাশি আমার চোখ এড়াল না। হঠাৎই অপর্ণাদির চোখ পড়ল আমার দিকে। বিটু, কি করছিস এখানে? লাফিয়ে উঠে আড়ালে চলে গেল অপর্ণাদি। আমি চোখ নামিয়ে নিলাম। আমি এখনই এসেছি, অনেকবার ডাকলাম, কেউ সাড়া দিল না, ঘি গলাটা কাঁপছিল। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চলে যা। আমি পুরো ভিজে গেছি অপুদি। তাতে কি? জামা প্যান্টটা ওখানেই ছেড়ে ভিতরে যা। ঘরে তোয়ালে আছে, নিয়ে নে। ভয় নেই, ভিতরে কেউ নেই। আমি একটু ইতস্তত করলাম। একটা কথা ছিল। আমি একবার ভিতরে আসব? কিছুক্ষণ চুপ থেকে অপর্ণাদি বলল, আইগু। আমি মাথা নিচু করে কলঘরে ঢুকলাম। চৌবাচ্চা থেকে জল নিয়ে ঝাপটা মারলাম মুখে। তারপর ঘুরে বেরিয়ে আসার মুখে অপর্ণাদির গলা শুনলাম। ওই, কি হলো? ভালো করে ধুয়ে নে গা হাত পা। জামা এখানেই ছেড়ে রাখ, আমি ধুয়ে দেব। এবার যেন অজান্তেই তাকিয়ে ফেললাম অপুদির দিকে। ভেজা কাপড়ের শরীরটা স্পষ্ট হয়ে উঠেছে। আকর্ষণ যেন বেড়ে গেছে কয়েক গুণ। কি হলো? তাড়াতাড়ি কর, বিল্টু। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? আমি মাথা নিচু করে শার্ট আর গেঞ্জি খুলে মেঝেতে রেখে বেরিয়ে আসতে যাব, তখনই অপুদি আবার বলল, সব ছেড়ে রেখে যা, আমি পিছন ফিরে আছি। সত্যিই কি পিছন ফিরল? তা দেখার আর সাহস হল না। কোনো রকমে প্যান্ট নামানোর সময় আর এক বিপত্তি। ভেজা থাকার কারণে গায়ের সঙ্গে আটকে ছিল, ফলে পুরো নামার আগেই পিছন থেকে খিলখিলিয়ে হাসল অপুদি। আমি বুঝলাম, ইচ্ছা করেই আমাকে বেকায়দায় ফেলেছে। মুখ ফসকে বেরিয়েই গেল। বেশ করেছি। যা, পালা। অপর্ণাদির গলার স্বরে মজার আভাস পেলাম। ভয় আর শিরশিরানিটা একটু কাটল। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, তাহলে কি অপুদি ইচ্ছা করেই এখানে ঢুকতে দিল আমাকে? জেঠু জেঠিমা নেই? এক পায়ে ভর দিয়ে জিজ্ঞেস করলাম। না, পুরনো বাড়িতে গেছে গি। পূর্ণিমাদি? সবাইকে খুঁজছিস কেন? এমনি। অনেকক্ষণ ডাকলাম, কেউ বেরোল না তো। তাই তো তুই সিনেমা দেখার সুযোগ পেলি ফ্রিতে। তা বটে। তবে শুধু ট্রেলার। এরকম সিনেমার জন্য আমি ব্ল্যাকের টিকিট কাটতেও রাজি। সাহস বাড়ছিল ক্রমশ। পাকামি করিস না, যা ভাগ। অপুদি, একবার দেখাবে? মানে? দেখব তোমাকে। প্লিজ। খুব ইচ্ছে করছে। বেরো এখুনি। প্লিজ দিদি। এরকম সুযোগ আর পাব না। দেখাচ্ছি মজা। এক ধাক্কায় আমাকে বের করে দিল, সাথে সাথেই দরজা বন্ধ। আমি হতাশ হয়ে রাহুলের ঘরে এলাম। ওখান থেকে একটা তোয়ালে নিয়ে মুছতে লাগলাম। রাহুলের ঘরের বারান্দা থেকে নিচের উঠোনটা দেখা যায়। এখানে বসে আমরা আগে পূর্ণিমাদির পানি তোলা দেখতাম। বারান্দায় এসে নিচের দিকে তাকিয়ে রইলাম। মিনিট 10 পরেই স্নান সেরে বের হলো অপর্ণাদি, পরে গামছা।